ভয় পেয়ে গীতার কাছে ক্ষমা চাইতে আসলো ধীমান সেন। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। মেহেক তো সব কিছু প্রমাণ একেবারে গুছিয়ে নিয়েছে যাতে আর কোনো অসুবিধা না হয়। ঠিক সেই মুহূর্তেই চলে এসেছে কৃপানের মা, কিরণকান্তি, ভজন মিত্তির আর কৃপান। অন্যদিকে দেখা যায় যে ধীমান সেন চলে গেছে অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে। আর তখনই গীতা বলে, তা বুঝলাম ভিক্ষা চাইতে এসেছেন, তা ভিক্ষার ঝুলি কোথায়? ধীমান সেন বলে, মুখ সামলে কথা বলবে। আমি এখানে ভিক্ষা চাইতে আসেনি। আমার সাথে এইভাবে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? এরপরেই গীতা বলে, তা কি করতে এসেছেন আপনি? দেখুন, আপনি যে এখানে কি করতে এসেছেন সেটা আমার জানার দরকার নেই, কিন্তু আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। ধীমান সেন বলে, আমি তো আপনার সাথে ভালোভাবে কথা বলছি। তাহলে? তখন গীতা বলে, দরকার নেই তো ভালোভাবে কথা বলার। এরপর বন্নি বলে, কি হচ্ছে কি গীতা, তুমি একটু শান্ত হও। কিন্তু গীতা কোনোভাবেই শান্ত হতে পারে না। ধীমান সেন বলে, ম্যাডাম ওকে একটু বোঝান, ওকে ভালো করে বোঝান, এই কেসটা থেকে যেন সরে যায়। ধীমান সেনের কথায় গীতা বলে, কেন ভয় পেয়ে গেছেন? দেখুন, ভয় পেয়ে কোনো লাভ নেই। আসল ভয় তো কোর্টে পাবেন, কাঠগড়ায় দাঁড়িয়ে। আপনারা যেভাবে আমার শ্বশুরমশাইকে ফাঁসানোর চেষ্টা করেছেন তাতে আপনাদের কাউকেই আমি ছেড়ে কথা বলবো না। উচিত শাস্তি পাবেন আপনারা। তারপর দেখবেন গীতা কি জিনিস। অগ্নিজিৎ মুখার্জি যদি এখন বাড়িতে থাকতো তাহলে আপনাদেরকে সিকিউরিটি দিয়ে বার করে দিত। এরপরেই চলে এসেছে গিনি আর বলে, তুই ওনার সাথে ওইভাবে কথা বলতে পারিস না গীতা, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। গীতা তখন বলে, আমি কি পারি আর কি পারি না সেটা না এখনও তুই জানিস না রে দিদি। আমি কোর্টে কথা বলবো, এখানে নয়। বেরিয়ে যান এই বাড়ি থেকে, এক্ষুনি বেরিয়ে যান। ধীমান সেন বলছিল যে আমি তো চলে যাব, আমি তোমাকে এখনও বলছি যে এই কেসটা থেকে সরে যাও, এই কেসটা নিয়ে আর বাড়াবাড়ি করো না। গীতা বলে, আপনি করে কথা বলুন, বুঝতে পেরেছেন? একদম বাড়াবাড়ি করবেন না। তার মধ্যেই বেরিয়ে যায় ধীমান সেন। আর অন্যদিকে গিনি মনে মনে ভাবে, গীতাকে কন্ট্রোল করা খুব চাপের বিষয় হয়ে যাচ্ছে। এদিকে কিরণকান্তিরা তো চলে এসেছে কৃপানকে নিয়ে। তখনই কিরণকান্তি বলে, এই যে মেহেক, তুমি কেমন মেয়ে? হ্যাঁ, তুমি কেমন বৌমা যে এইরকমভাবে চলে আসলে? তোমার স্বামীকে ছেড়ে তুমি এখানে এসে বসে আছো? তখনই মেহেক মনে মনে ভাবে, কে আমার স্বামী? পদ্মর স্বামী হলো কৃপান, আর পদ্ম কৃপানের সাথেই রয়েছে, তাই অসুবিধার কিছুই নেই। পদ্ম মনে মনে এই কথাটাই ভাবছিল। এরপর তখনই মেহেকের জন্য কথা বলতে থাকে কৃপান আর বলে, তোমরা মেহেককে এইভাবে কথা শোনাচ্ছ কেন? তখন রতিদেবী বলে, মেহেক মেহেক মেহেক, আচ্ছা কৃপান, তোর কি তোর বাবা মার প্রতিও কোনো দায়িত্ব নেই নাকি? মেহেক বলে, আপনি হলেন একটা হিংসুটে শাশুড়ি মা, সেই জন্যই আপনি বারবার করে বাড়াবাড়ি করতে থাকেন। আপনি আপনার ছেলের ভালোটা চান না, বুঝলেন? রতি তখন বলে, দেখলি দেখলি কৃপান, দেখ তোর বউ আমাকে ঠিক কিভাবে অপমান করছে। ভজন মিত্তির বলে, তোমার কেসটা কি বলো তো? তুমি এতক্ষণ হলো বাড়িতে এসেছো, একবার ফোনও করনি, কি করছিলে তুমি বাড়িতে একা একা? মেহেক তখন বলে, সেই প্রশ্নের উত্তর আমি আপনাকে দিতে যাব কেন? আপনি কে হন এই বাড়ির? তখন ভজন বলে, আমি এই পরিবারেরই এখন একজন হয়ে গেছি। মেহেক তখন বলে, তাই নাকি? কিন্তু আমি তো এই পরিবারের সদস্য বলে আপনাকে মানিই না। দেখো কৃপু, আমি আর তুমি ঘুরতে যাব বলেই তো ব্যাগপত্র গোছাচ্ছিলাম, সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম, কিন্তু এই যে মানুষগুলো রয়েছে না, এরা তোমাকে আর আমাকে ভালো থাকতে দেবে না, আর সেই জন্যই চেষ্টা করে যাচ্ছে। কৃপান তখন বলে, আচ্ছা ভজন মিত্তির, আপনি কি আমাকে শান্তিতে দেবেন না থাকতে? ভজন মিত্তির কিছু বলার আগেই তখনই মেহেক বলে, দেবে না দেবে না, এই ভজন মিত্তিরের মতন লোকেরা ভালো থাকতে দেয় না। অন্যদিকে দেখা যায় ভজন মিত্তির ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে। অগ্নিজিৎ মুখার্জি বলে, তোমার সাহস হয় কি করে? তুমি আমায় ফোন করেছো কেন? ভজন মিত্তির বলে, আপনি আমার বাড়িতে মেয়ে দিয়েছেন আর আমি ফোন করলে দোষ হয়ে গেল? অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি তোমার বাড়িতে মেয়ে দেইনি। তোমার বাড়ি বলে কিছু আছে নাকি? পড়ে তো থাকো ওই কিরণকান্তি বাবুর বাড়িতে। এরপরই ফোনটা নিয়ে নেয় গীতা আর বলে, এই যে বকনা বাছুর। আর এটা শোনার পরেই ভজন মিত্তির অনেক বেশি রেগে যায়, বলে, তুই কিন্তু মুখ সামলে কথা বল। গীতা বলে, মুখ সামলে তো আমি কথা বলবো না ভজন মিত্তির, যা যা অন্যায় হয়েছে সব কিছুর প্রতিবাদ হবে, আমি কোনোভাবেই ছেড়ে কথা বলবো না। তখনই ভজন মিত্তিরকে বলে, ওই যে অগ্নিজিৎ মুখার্জিকে আপনারা ফাঁসানোর চেষ্টা করেছিলেন না, সবাইকে জব্দ করবো, ধীমান সেন, এই ভজন মিত্তির আর কিরণকান্তি ব্যানার্জি। এরপর গীতা বুঝতে পারে কিরণকান্তির নাম নেওয়াটা একদমই উচিত হয়নি, তাই ফোনটা ঝটপট করে কেটে দেয় গীতা। অগ্নিজিৎ মুখার্জি বলে, গীতা তুমি এটা কি করলে?
তুমি কিরণকান্তিবাবুর নামটা বলে দিলে কেন? তখনই গীতা বলে, কি করব বাবা, মুখ ফসকে বেরিয়ে গেছে। আসলে আমি বলতে চাইনি নামটা, কিন্তু ভজন মিত্তির এমন একটা কায়দা করলো যে মুখ ফসকে বেরিয়ে গেছে। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, কিরণকান্তি হলো আমাদের আত্মীয়র ক্ষতি আমরা করতে পারবো না, কিন্তু ভজন মিত্তির এটাকে নিয়েই সন্দেহ করবে, আর আমি এটা 100% শিওর। অন্যদিকে ভজন মিত্তির কিরণকান্তিকে বলে, কেসটা ঠিক কী হলো? কিরণকান্তি বলে, কেন কি হয়েছে? ভজন তখন বলে, গীতা আমাকে বলল যে সঞ্জয় রায়ের হত্যাকাণ্ড নিয়ে আপনি ধীমান সেন আর আমাকে নাকি জব্দ করবে, কিন্তু আমি যদি সেটাও ধরে নিই, কিরণকান্তি ব্যানার্জি মানে আপনি তো ওদের আত্মীয়, আপনাকেও ছাড়বে না। আর এটা শোনার পর কিরণকান্তিরও ভয় লাগে। মেহেক তখন বলে, ভজন মিত্তির, তুমি এই কেসের সলিউশন করতে পারবে না, কখনোই পারবে না। গীতা বৌদি যেখানে থাকে সেখানে তোমার মতন মানুষের মাথার বুদ্ধি খাটবে না। এরপরে অঙ্কিত ফোন করেছে মেহেককে আর বলে, কি করছো আর কোথায় রয়েছো? মেহেক তখন বলে, আমি তো বাড়িতেই রয়েছি। রে বাবা, তুমি বারবার করে ফোন করছো, এবার যদি ধরা পড়ে যাই তখন কি হবে বলো তো? অঙ্কিত বলে, আচ্ছা আমি ধরা পড়বো না, তুমি এবার বলো তো তোমার প্ল্যানটা ঠিক কী? মেহেক বলে, আমি সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি, এবারে আমি গীতা বৌদির হাতে সমস্ত প্রমাণ তুলে দেব, আর তারপরেই জব্দ করে দেব এই কিরণকান্তি ব্যানার্জি, কৃপান ব্যানার্জি আর ওইদিকে ধীমান সেন, ভজন মিত্তির, সবাইকে জব্দ করব। কালকেই তো দিরাগমনে আমি ওই বাড়ি যাব, আর তারপরে গীতা বৌদি সবটা পেয়ে যাবে। তখনই অঙ্কিত বলে, বাহ, এটা তো একেবারে ফাটাফাটি প্ল্যান করেছো ডার্লিং। যেই না ডার্লিং বলেছে, রতি দেবী মেহেকের কাছ থেকে ফোনটা কেড়ে নেয় আর ডার্লিং ওয়ার্ডটা শুনে নিয়েছে। তখনই রতি বলে, কে বলছো তুমি? হ্যাঁ, আমার বৌমাকে ডার্লিং বলছো? অঙ্কিত তো ভয় পেয়ে যায় আর বলে, ডার্লিং কোথায় বললাম? ডালিম বললাম শশা, কালো আঙুর আর এসব বলতে থাকলে তখনই রতি দেবী একটু অবাক হয়ে যায় আর বলে, এসব আবার ফোন করে বলছো কেন? মেহেক তখন বলে, ফলওয়ালা, ও হলো আমাদের আগের বাড়ির ফলওয়ালা, কি কি ফল লাগবে সেগুলোই বলছিল। তখনই অঙ্কিত বলে, হ্যাঁ আমি হলাম ফলওয়ালা অখিল। আর এরপরেই মেহেক তখন বলে, দিন ফোনটা আমাকে দিন, আর বলে, অখিল তুমি কিন্তু ভালো ভালো ফল দিও কেমন, এই বলেই কেটে দেয়। তখনই রতি দেবী বলে, না ব্যাপারটা তো ঠিক লাগছে না, ব্যাপারটা ঠিক জানতে হলে অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করতে হবে। এরপর অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে দিয়েছে রতি দেবী, আর তার আগে গীতাকে ফোন করে সবটা জানিয়ে দেয় মেহেক। তখনই অগ্নিজিৎ মুখার্জিকে রতি দেবী বলে, আচ্ছা আপনাদের বাড়িতে কি কোনো ফলওয়ালা অখিল আছে? এরপর এই গীতা চোখ মারে অগ্নিজিৎ মুখার্জিকে। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, দেখলি ইলিন, বৌমা আমাকে চোখ মারছে, কি দিনকাল পড়লো। এরপরে অগ্নিজিৎ মুখার্জি বুঝে যায় তাকে ঠিক কী করতে হবে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ আছে তো, অখিল খুব ভালো ছেলে, ঠিক আমার জামাইয়ের মতন। আর এটা শোনার পরেই রতি দেবী আরোই অবাক হয়ে যায় আর বলে, কি যে হচ্ছে সত্যি আমি বুঝতে পারছি না।